কালু, আজকে বনের কোন দিকে যাবে কাঠ কাটতে? আজকে বনের উত্তর দিকে যাব। শুনেছি উত্তরের বনে অনেক বড় বড় গাছ আছে। তাহলে আজ আমিও তোমার সাথে যাই, দুজনে মিলে অনেক কাঠ কাটবো। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ করে দুজনে একসাথে যাব। এই বলে কালো কাক খাবার খেতে থাকে আর তার পাশে কণিকা হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। কিছুক্ষণ পর কি গো বউ, হলো তোমার? আর কতক্ষণ লাগবে? এই তো দরজাটা লাগিয়ে আসছি। এই বলে কালো আর কণিকা উত্তরের বনের দিকে উড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই কালো কণিকা উত্তরের বনে চলে আসে। সত্যি তো, এই বনে অনেক গাছ। আজ থেকে আমরা এই বনের গাছ কেটে বাজারে বিক্রি করব। কণিকা যখন এসব বলছিল ঠিক তখনই বড় একটা বটগাছ কথা বলে ওঠে। সাহায্য করো পাখিরা, আমাকে একটু সাহায্য করো। কাক, আমাকে একটু সাহায্য করো দয়া করে। ওগো, আমি যা শুনতে পাচ্ছি তুমিও কি তাই শুনতে পাচ্ছো? হ্যাঁ বউ, কেউ আমাদের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু আমি আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না। কে 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 সাহায্য চাইছো? আমি আমি বটগাছ সাহায্য চাইছি, দয়া করে আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো। বটগাছের এমন কথা শুনে কালু আর কণিকা ভীষণ ভয় পেয়ে যায়। বউ, বটগাছ কথা বলছে। এই গাছ তো কোনো সাধারণ গাছ নয় বউ, এই গাছে ভূত আছে। বাঁচতে চলে চলো পালাই। হ্যাঁ হ্যাঁ গো, তাই চলো। কালো কণিকা এই বলেই সেখান থেকে প্রাণপণে উড়তে থাকে। যেও না, আমাকে সাহায্য না করে যেও না, দাঁড়াও পাখিরা দাঁড়াও। কালু আর কণিকা যখন এভাবে ভয়ে উড়ছিল ঠিক তখনই সেখানে বিউটি পায়রা আর কবুতর চলে আসে। কি ব্যাপার রে কালু, তোরা এভাবে ছুটছিস কেন? তোদেরকে কি কেউ তাড়া করেছে নাকি? আর বলো না দাদা, উত্তরের বনে গিয়েছিলাম কাঠ কাটতে। কাঠ কাটার আগেই বটগাছ রূপী এক ভূত আমাদেরকে সাহায্যের নামে ভয় দেখিয়েছে। তাই তো এভাবে নিজেদের প্রাণ নিয়ে পালাচ্ছি। তা তোমরা এদিকে কোথায় যাচ্ছো? আমরা উত্তরের বনে ফল খুঁজতে যাচ্ছি। দাদা, প্রাণ হারাতে না চাইলে ওই বনে যেও না। আমার মনে হয় ওই গাছরূপী ভূত সাহায্যের নামে পাখিদের ক্ষতি করতে চাইছে। আরে তোরা মনে হয় ভুল দেখেছিস, ভূত বলতে কিছু হয় না। যা যা, তোরা বাড়িতে গিয়ে রেস্ট নে। বউ চলো। চাচা, আপন প্রাণ বাঁচা, আমাদের বলা উচিত তাই বলেছি। এবার চলো তাড়াতাড়ি ঘরে যাই। কবুতর, আমার না ভয় করছে। কালু আর কণিকার কথা সত্যি হওয়ার আগে চলো আমরা এখান থেকে চলে যাই। আরে বউ, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। নাও নাও, ফল খোঁজা শুরু করো। ওরা দুজন আর কিছু না বলে ফল খুঁজতে থাকে। এদিক ওদিক ফল খুঁজতে খুঁজতে তারা সেই বট গাছের কাছে চলে আসে। কবুতর কবুতর, আমাকে সাহায্য করো কবুতর, আমাকে পানি দাও, দয়া করে একটু সাহায্য করো। বট গাছের এমন কথা শুনে বিউটি পায়রা ভয়ে কবুতরের পেছনে লুকিয়ে পড়ে। ওগো ওগো, দেখো কালু আর কণিকার কথা সত্যি হলো। ওই গাছরূপী ভূত আমাদের কাছেও সাহায্য চাচ্ছে। এই গাছ তো মনে হয় আমাদের মেরেই ফেলবে। আমার ভয় লাগছে গো, আমার ভয় লাগছে। এবার তো আমারও ভয় লাগছে বউ, কেন যে কালুকণিকার কথা শুনলাম না। এবার এবার তাহলে আমরা কি করব? গাছ কিছু করার আগে এখান থেকে আমাদের পালাতে হবে। চলো বউ পালাই। কবুতরের বিউটি কালো কণিকার মতো ওখান থেকে পালিয়ে আসে। বউ, ওই গাছ রূপী ভূতের কথা আমাদের বনের সব পাখিদের জানিয়ে দিতে হবে, যাতে সবাই সতর্ক হয়ে যায় আর ওই বনে যাওয়া বন্ধ করে দেয়। ঠিক বলেছো, চলো চলো এক্ষুনি সবাইকে বলে দিব। বিউটি পায়রা আর কবুতর এই কথা বলে বনের পাখিদের সতর্ক করার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বনের সব পাখি বনের নদীর পাড়ে একটা বড় গাছের ডালে এসে উপস্থিত হয়। বিউটি পায়রা আর কবুতর তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পাখিদের খুলে বলে, উত্তরের বনে যেতে নিষেধ করে। বিউটি পায়রা আর কবুতরের সব কথা মেনে নিয়ে সব পাখি চলে যায়। এরপর থেকে কোনো পাখি উত্তরের বনে যেত না। এভাবেই অনেক দিন কেটে যায়। অনেক দিন তো হলো কোনো পাখি দেখা দিচ্ছে না, তবে কি আমি সারা জীবনে গাছেই থাকবো?
হে বিধাতা, আমাকে সাহায্য করো, একটা পাখি পাঠাও আমার জন্য। মা, মা মারবেন না, দয়া করে মারবেন না, আমার লাগছে মা, আপনার পায়ে পড়ি, ছেড়ে দিন মা, ছেড়ে দিন, ছেড়ে দিন। টুনির এমন আকুতি মিনতি না শুনে তার শাশুড়ি মিনু বুড়ি আরো জোরে জোরে টুনিকে মারতে থাকে। আর এক পর্যায়ে টুনিকে আর তার মেয়ে টুকি সহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি তার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে ওই বন থেকে সোজা কালুদের বনে চলে আসে। মা, ঠাকুমা আমাদের এভাবে তাড়িয়ে দিল কেন মা? মারে, যার স্বামী থাকে না শ্বশুর বাড়িতে তার কোনো দামও থাকে না রে মা, তাই তো তোর বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের বাড়ি থেকে বের করে দিল। মা, এবার তাহলে আমরা কোথায় থাকবো, কি খাবো, কি করবো এই নতুন বনে? মারে, চিন্তা করিস না, বিধাতা আমাদের কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে দিবেন। চল রে মা, এই নতুন বনে আগে আমাদের জন্য একটা থাকার জায়গা খুঁজি। এই বলে টুনি টুকিকে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে আর থাকার জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর ওরা একটা বটগাছের কুঠোর খুঁজে পায়। টুকি মা, আজ থেকে আমরা এই গাছের কোঠরেই থাকবো। মা, থাকার জায়গা তো পেলাম, এবার আমরা খাবো কি? মা টুকি, তুই কোঠরে গিয়ে বিশ্রাম নে, আমি বনের পাখিদের কাছ থেকে কোনো একটা কাজের ব্যবস্থা করে আসি। আচ্ছা ঠিক আছে মা। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে। টুকি কোঠরের ভেতরে বসে টুনির জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে টুনি চলে আসে। মা, কাজ পেয়েছো? না রে মা, কাজ পাইনি, এই বনে আমি নতুন জন্য কেউ কাজ দিলই না রে মা। মা, এবার তাহলে? তাহলে আর কি, কাল থেকে বনে কাঠ কাটতে যাব আর কাঠ বিক্রি করেই সংসার চালাবো। পরের দিন টুনি তার কথা মতো টুকিকে নিয়ে উত্তরের বনে কাঠ কাটতে চলে আসে। কোন গাছটা কাটি বলতো মা? টুনির কথা শুনে টুকি এদিক ওদিক তাকাতে থাকে আর তখনই টুকির চোখ যায় সেই বটগাছের দিকে। মা, এই গাছটা কাটো, বট গাছটা কি সুন্দর মোটা তাজা। ঠিক বলেছিস মা। এই বলে টুনি যেই না বটগাছটা কাটতে ধরে ঠিক তখনই বটগাছ বলতে থাকে, আমাকে কেটো না, আমাকে সাহায্য করো। মা, দাঁড়াও দাঁড়াও, কেটো না, বট গাছ কথা বলছে। বটগাছ আর টুকির কথা শুনে টুনি থমকে দাঁড়িয়ে যায়। সাহায্য করো, পানি দাও, একটু পানি দাও। মা, বট গাছ পানি যাচ্ছে, মনে হচ্ছে বট গাছের খুব কষ্ট হচ্ছে, বট গাছকে একটু পানি এনে দাও না মা। ঠিক বলেছিস মা, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। এই বলে টুনি ওখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই পানি নিয়ে চলে আসে আর বটগাছের গোড়ায় পানি ঢেলে দেয় আর সাথে সাথে বটগাছটা একটা গাভীতে পরিণত হয়। এই দেখে টুনি আর টুকি বেশ অবাক হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি, বটগাছ গাভী হয়ে গেল কি করে? কে কে তুমি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি করো না, হ্যাঁ আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। ভয় পেও না পাখি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। গাভী, তুমি এভাবে নিজের রূপ পরিবর্তন করলে কিভাবে? আসলে আমি পরিলোকের গাভী। আমি একদিন পরিলোক থেকে এই বনে ঘুরতে আসি। ঘুরতে ঘুরতে একটা দুষ্টু জাদুকর আমার কাছে আসে আর আমার কাছে পরিলোকের ঠিকানা চায় পরিলোকের ক্ষতি করার জন্য। আমি পরিলোকের ঠিকানা না দেওয়ায় দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়ে বটগাছ বানিয়ে দেয় আর বলে কোনো পাখি আমাকে পানি দিয়ে সাহায্য করলেই আমি নিজের রূপ ফিরে পাবো। আমি অনেক পাখিদের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি। আজ তোমরা করলে, তোমরা অনেক ভালো। আমি তোমাদের উপহার দিতে চাই। বলো তোমরা কি চাও আমার কাছে? আমাদের অনেক অভাব, তবে তেমন কিছু চাই না, তুমি শুধু একটা ঘর দিলেই হবে। আহা টুকি, এভাবে বলতে নেই, গাভী আমাদের কিছুই লাগবে না। তোমরা ভালো পাখি, সাথে নির্লোভ। আমি মুগ্ধ তোমাদের ব্যবহারে। এই বলে গাভী জাদু করে ওখানে একটা সোনার ঘর প্রকট করে আর বলে, এই নাও, এই সোনার ঘরটা আজ থেকে তোমাদের। এই ঘরের কাছে তোমরা যা চাইবে তোমাদের তাই দিবে। আজকের পর থেকে তোমাদের সব অভাব শেষ। সাহায্যকারী গাভী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই সাহায্যের কথা আমরা কোনো দিনও ভুলবো না। আমিও ভুলবো না।
তোমাদের আর কোনো সাহায্য লাগলে আমাকে স্মরণ করবে। এবার আমি আসি বন্ধুরা, বিদায়। এই বলে গাভী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর টুনি তার মেয়েকে নিয়ে সোনার ঘরে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সামান্য এই কলসের ভারী এত ক্ষুধা লাগছে যে আমার ওড়ার শক্তিটুকুও নেই। এখন এই কলস নিয়ে কিভাবে বাড়ি যাব? ওই তো একটা ফলের গাছ দেখতে পাচ্ছি, আমি বরং ওই ফল গাছ থেকে একটা ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি, তারপর নয় বাড়িতে যাব। এরপর টুনি সেই গাছ থেকে একটা ফল ছিঁড়ে খেয়ে ফেলে, আর তখনই সেখানে ডাইনি চলে আসে। এই শয়তানি মুখপুরি, তুই কি না আমার গাছের ফল খেয়ে ফেললি? তোর এত বড় সাহস আমার গাছের ফল খাওয়া! তোকে এই শাস্তি পেতেই হবে। আমার এই ফলগুলো খুব দরকারি ফল। ডাইনি বোন, আমি তো জানতাম না এটা তোমার ফল গাছ। আমাকে ক্ষমা করে দাও, আমাকে কোনো শাস্তি দিও না। যদি জানতাম এটা তোমার ফলের গাছ তাহলে তো কখনোই খেতাম না। ডাইনি বোন, আমি গর্ভবতী, তাই ক্ষুধা পেয়েছিল, তাই তো কোনো কিছু না ভেবে ভুল করে তোমার গাছের ফল খেয়ে ফেলেছি। তুই জানিস না ডাইনিরা ভুলের ক্ষমা করে না, উল্টো শাস্তি দিয়ে ছাড়ে। ও তুই গর্ভবতী, আমি তোকে অভিশাপ দিলাম তোর পেটের সন্তান যেন কালো হয়ে জন্ম নেয়, আর তোর সন্তানকে সবাই ঘৃণা করে। একে ডাইনি, সামান্য একটি ফলের জন্য তুমি অভিশাপ দিলে আমার নিষ্পাপ সন্তানের উপর? অন্যায় আমি করেছি, আমার সন্তান তো করেনি। তুমি তোমার অভিশাপ তুলে নাও। আমার সন্তানকে সবাই ঘৃণা করলে আমার সন্তান যে খুব কষ্ট পাবে। সন্তানটা তো তোর, ওকে শাস্তি দিলে তুইও শাস্তি পাবি। সবার আমার কষ্ট দেওয়ার কথায় তোরও কষ্ট লাগবে, আর আমি অভিশাপ দিলে কখনো ওই অভিশাপ তুলে নেই না। কি ব্যাপার টুনি, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে তোমার? এই অবস্থায় তুমি কেন পানি আনতে গিয়েছিলে? আমাকে বললেই তো আমি এনে দিতাম। না টোনা, শরীর ঠিক আছে আমার। এরপর টুনি ডাইনির অভিশাপের কথা টোনাকে সব খুলে বলে। সব শুনে টোনা বলে, আরে টুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ডাইনির কথা বিশ্বাস করো? ডাইনির ওসব অভিশাপে আমাদের সন্তানের কিছুই হবে না, বুঝেছো? তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না তো। তুমি যাও বিশ্রাম করো, আমি কাজে গেলাম। এরপর টোনা কাজে চলে যায়। টুনি টোনার কথা না শুনে ডাইনির অভিশাপের কথা নিয়ে চিন্তা করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনিও একটি ডিম দেয়। ডিম তো দিলাম, এখন কি হবে? ডাইনির অভিশাপ আমার সন্তানের উপর লেগে যেন না যায়। আমি এখন ডিমে তা দিতে থাকি, এরপর ভাইকে যা থাকবে তাই হবে। এরপর টুনি তার ডিমে তা দিতে থাকে। এভাবেই কয়েকদিন তা দেওয়ার পর টুনির ডিম ফুটে একটা কালো সন্তানের জন্ম হয়, কিন্তু ছানাটির মাথায় চুল ঘন আর কালো ছিল। ওগো, দেখেছো? আমাদের সত্যিই তো কালো সন্তানের জন্ম হলো। ডাইনির অভিশাপ তো আমাদের উপর লেগে গেল, আর তুমি তো বিশ্বাসই করলে না। এখন আমরা এই কালো সন্তানকে কিভাবে বড় করব? সবাই যে ঘৃণা করবে। টুনি, আমি ভেবেছিলাম ডাইনির অভিশাপ লাগবে না। এখন কালো হোক আর ফর্সা হোক, সন্তান তো আমাদের, আমরা তো আর ফেলে দিতে পারবো না। দেখো টুনি, আমাদের সন্তানের মাথায় কি ঘন চুল, মনে হচ্ছে বড় হলে এর চুলগুলো অনেক লম্বা হবে। হ্যাঁ গো, তাই তো দেখছি। এতক্ষণ আমি শুধু কালো চেহারাই দেখেছি, চুলের দিকে খেয়াল করিনি। টোনা, আমাদের সন্তান সব দিক দিয়ে সুন্দর, শুধু চেহারার রংটাই কালো। যদি এই অভিশাপ না থাকতো তাহলে আমাদের মেয়ে কতই না সুন্দর হতো বলো। টুনি, আমরা তো আমাদের সন্তানের অভিশাপ থেকে মুক্তির জন্য তান্ত্রিকের কাছে যেতে পারি। উত্তরের বনে এক তান্ত্রিক আছে, যিনি সব পাখিদের নানা ধরনের সমস্যার সমাধান করে থাকেন। চলো আমরা কালো সন্তানকে নিয়ে আমরা ওই তান্ত্রিকের কাছে যাই। যদি উনি অভিশাপ থেকে মুক্ত করতে পারেন তবে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ টোনা, তাই করি, চলো।
তান্ত্রিক বাবা, আমরা অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করুন বাবা। বল বাছা, তোর সমস্যার কথা খুলে বল। ও আচ্ছা, তবে এই ব্যাপার, দাঁড়া, আমি ধ্যান করে দেখছি এর কোনো মুক্তির উপায় আছে কিনা। পেয়েছি, মুক্তির পথ পেয়েছি, কিন্তু সেটা অনেক দিন পর হবে। কতদিন পর বাবা বলুন? তোদের এই কালো কন্যা যুবতী হওয়ার পর যদি কোনো রাজকুমার বিয়ে করতে চায়, তবে তোদের কন্যার উপর থেকে ডাইনির অভিশাপ কেটে যাবে। কিন্তু তান্ত্রিক বাবা, আমরা তো গরিব আর আমাদের সন্তানও কালো, কি করে রাজকুমার বিয়ে করতে চাইবে বলুন? আমি ধ্যান করে এতটুকুই জানতে পারলাম, কিভাবে হবে তা জানতে পারিনি। আর একটা কথা, তোর মেয়ের চুল অনেক লম্বা হবে। এবার যা, তোরা বাড়িতে যা, আর সেই দিনের অপেক্ষা করতে থাক। টোনা, ভেবেছিলাম তান্ত্রিকের কাছে গেলে চিন্তা থেকে মুক্তি পাবো, মেয়ের অভিশাপও কেটে যাবে, আর এখন দেখছি চিন্তা আরো বেড়ে গেল। কি করে রাজকুমার পাবো আমরা? আরে টুনি, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? তান্ত্রিক বাবা তো বললেন তার জন্য অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতে থাকি, তারপর না হয় আবার তান্ত্রিক বাবার কাছে যাব। এবার তুমি ওকে দানা খাওয়াতো, ওর হয়তো খুব ক্ষুধা লেগেছে। মা, মা। হ্যাঁ রে মা, তোকে খেতে দিচ্ছি, একটু দাঁড়া, খাবার নিয়ে আসছি। এরপর টুনি খাবার এনে তার ছানাকে খাওয়ায়, আর ছানা মনের সুখে খাবার খেতে থাকে। এভাবে টুনি তার কালো ছানাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করতে থাকে, এবং তার কালো ছানার চুলও বড় হতে থাকে। একদিন আমি বাড়িতে থেকে আর খেলবো না, বাড়িতে একা একা খেলতে আমার একদম ভালো লাগে না। আমি বাইরে যাবো, বনের আরো পাখিদের সাথে খেলবো। না রে মা, তুই বাড়িতেই খেল, বনের পাখিরা তোকে খেলতে নেবে না রে মা। আমি কি কেন খেলতে নেবে না মা? আমি তো অনেক ভালো খেলতে পারি। আমি বাইরে যাবো মানে যাবই, তোমার আর কোনো কথা আজ আমি শুনবোই না। এই, আমিও তোমাদের সাথে খেলতে চাই, তোমরা আমাকে খেলতে নাও না, আমি অনেক ভালো খেলতে পারি। ভালো খেলতে পারিস তো কি হয়েছে, তাই ভেবেছিস তোকে খেলতে নিব? তোর মতো কালো পাখিকে কিছুতেই খেলতে নিব না। যা যা এখান থেকে, ভাগ। ছি ছি, চেহারা দিকে তাকানোই যায় না, এত কালো তুই, তোকে দেখেই তো বমি পাচ্ছে। যা 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 এখান থেকে। তোমরা এইভাবে কেন বলছো? কালো দেখে কি আমি পাখি নই? আমাকে তোমরা কেন এত অবহেলা করছো? একটা চাপে নাকি তোকে মেরে তাড়াবো? হ্যাঁ, না না, মারতে হবে না, আমি চলে যাচ্ছি। মা, তুমি ঠিকই বলেছিলে, ওরা আমাকে খেলতে নেবে না, আমাকে সত্যি নেয়নি, কালো বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা, আমার চেহারা যে কালো, এটা কি আমার দোষ? আমার সোনা মা, ওদের কথায় মন খারাপ করিস না মা, তুই কালো হলেও আমার কাছে লক্ষ্মী মা। এবার খাবার খেয়ে নে তো, তোর ক্ষুধা লেগেছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর টুকিও যুবতী হয়ে যায়। টুকি চুলও অনেক লম্বা হয়ে যায়। টুকি বনে বেরোলেই বনের পাখিরা টুকিকে গরিব আর কালো বলে অনেক অপমান করে। একদিন টুকি কবুতরের পুকুরে গোসল করতে চায়। এই কালো মেয়ে, কোথায় যাচ্ছিস রে তুই? তোমাদের পুকুরে গোসল করতে এলাম। কি করে ভাবলি তোর মতো একটা কালো মেয়েকে আমার পুকুরে গোসল করতে দিব? তুই আমার পুকুরে গোসল করলে আমার পুকুরের পানি নোংরা হয়ে যাবে, কালো হয়ে যাবে, বুঝেছিস? কি বলছো এসব সুখী মাসি? আমি কালো বলে গোসল করলেই পানি কালো হয়ে যাবে? এই, তুই তো খুব জ্বালাচ্ছিস আমাদের। আমার মেয়েরা খেলতে গেলেও জ্বালাস তুই, তোকে তো এই বন থেকে তাড়িয়ে দিতে হবে। এই শোন,
তোর বাবা মা তো অনেক গরিব, আবার তুই কিনা কালো হয়ে এসেছিস, তোকে তো কোনোদিনও বিয়ে দিতেই পারবে না। তোকে বিয়ে দিতে 10 লক্ষ টাকা লাগবে, এতগুলো টাকাও দিতে পারবে না। আর তাই তোর বিয়েও হবে না। তার চেয়ে বরং তুই তোর বাবা মার বোঝা আর এই বনের সব পাখিদের বোঝা না হয়ে এই বন ছেড়ে অন্য বনে চলে যা। না, আমি যাব না। তোমাদের কাছে বোঝা হতে পারি, কিন্তু আমার বাবা মার কাছে আমি বোঝা নই। আর তখনই সেখানে বনের আরো পাখিরা গোসল করতে আসে, আর টুকিকে দেখে সবাই রেগে যায়। তুই যাবি না তাই না? তাহলে তোর বাবা মাকে মেরে ঘরবাড়ি ভেঙে বন থেকে তাড়িয়ে দিব, তখন ঠিক যাবি। হ্যাঁ, আমরা সবাই তাই করি, চলো। না না, তোমরা আমার জন্য আমার বাবা মাকে এত কষ্ট দিও না। আমি এক্ষুনি বন ছেড়ে চলে যাচ্ছি। এই কালো চেহারা আর তোমাদের দেখতে হবে না। এরপর টুকি মন খারাপ করে বন ছেড়ে অন্য বনে চলে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু টুকি বাড়িতে না ফেরার কারণে টোনাটুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। টোনা, আমাদের মেয়ে তো এখনো বাড়ি ফিরছে না। চলো পুরো বন খুঁজে দেখি, কালো বলে কেউ আবার কোনো ক্ষতি করলো না তো। হ্যাঁ গো, চলো পুরো বন খুঁজে দেখি। এরপর টোনাটুনি পুরো বন খুঁজতে থাকে, কিন্তু কোথাও টুকিকে খুঁজে পায় না। ওগো, আমাদের মেয়েকে হয়তো কেউ মেরে ফেলেছে। আমার টুকি, কোথায় গেলি মা? আমাদের ছেড়ে কোথায় গেলি? আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমার মেয়েকে নিয়ে গেলে? কালো হলেও তো আমাদের কাছে বেশি হয়নি, তবে কেন নিলে? টুনি, আমরা তো দেখিনি আমাদের মেয়ে মারা গেছে, হয়তো বনেই কোথাও আছে। বাড়ি চলো, কাল সকাল হলে ঠিক বের হবে। আমার মন বলছে আমাদের মেয়ের কিচ্ছু হয়নি। আমাকে এই গাছের নিচে থাকতে হবে, রাত নেমে আসছে। এখন কোথাও গেলে বনের হিংস্র প্রাণী আমাকে ধরে ফেলবে। এখানেই বরং ঘুমিয়ে পড়ি। বাবা মা, তোমরা ভালো থেকো। কিসের যেন চিৎকার শোনা যাচ্ছে, যাই তো দেখি তো। ওই দিকটা থেকেই তো চিৎকার আসছে। এরপর টুকি একটি কুয়োর কাছে যায়, আর দেখে কুয়োর ভিতরে এক রাজকুমারকে পাখা বেঁধে রাখা হয়েছে। এ কে? কে তুমি? এখানে কি করে বন্দি হয়েছো? আগে আমাকে বাঁচাও, তারপর সব বলছি। আমার চুল নামিয়ে দিচ্ছি, তুমি এই চুল বেয়ে উপরে উঠে এসো। এরপর টুকি তার লম্বা চুল কুয়োর ভিতরে নামিয়ে দেয়, আর টুকির লম্বা চুল ধরে রাজকুমার উপরে উঠে আসে। এবার বলো তো, এখানে তুমি কি করে এসেছো? তুমি তো একটা রাজকুমার। আমি বনে ঘুরতে এসেছিলাম, আর এক তান্ত্রিক আমাকে এখানে ধরে বন্দি করে সে ছুরি আনতে গেছে, আমাকে এসেই বলিদান দিবে। তুমি আমাকে না বাঁচালে যে আমি আজ ওপারেই চলে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ। তা তুমি এই সময় এই বনে কি করছো? এরপর টুকি রাজকুমারকে সব কথা খুলে বলে। কালো হয়েছে তো কি হয়েছে, মনের দিক থেকে যে সুন্দর সেই তো প্রকৃত সুন্দর। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা বলার সাথে সাথে টুকির উপর থেকে অভিশাপ কেটে যায়, আর টুকির অনেক সুন্দর চেহারা হয়ে যায়। এ কি, তোমার চেহারা পরিবর্তন হলো কেন? তুমি তো খুব সুন্দরী, তবে কি কালো চেহারা হয়ে আমাকে পরীক্ষা করছিলে নাকি? না না, আমিও এসবের কিছুই জানি না। সে যাই হোক, চলো বিয়ে করে আমরা রাজ্যে ফিরে যাব, সাথে তোমার বাবা মাকেও নিয়ে যাব। তোমার বাবা মাকে ছাড়া হয়তো তোমার খুব কষ্ট হবে। এরপর রাজকুমার বিয়ে করে টুকির বাড়িতে যায়, আর টুকি তার বাবা মাকে সব কথা খুলে বলে। মারি, তোর উপর এক ডাইনির অভিশাপ ছিল, অভিশাপ কেটে গেছে, তাই এত সুন্দর হয়েছিস। এখন সব বুঝলাম। চলুন মা বাবা, আমার সাথে চলুন, আমার রাজ্যে চলুন। আপনাদের আর কষ্ট করে কাজ করতে হবে না। এরপর টুনি টুনা টুকি রাজকুমারের সাথে যেতে থাকে, আর সুখী সহ অন্যান্য পাখিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে থাকে, কিরে টুনি, রাজকুমারের সাথে কোথায় যাচ্ছিস? আর মেয়েটা কে? এটা আমার কালো মেয়ে টুকি, আর রাজকুমার আমার মেয়ের জামাই। আমাদের তার বাড়িতে নিয়ে যাচ্ছে। তোমরা আমাদের অনেক জ্বালিয়েছো, আমার মেয়ে কালো বলে বন থেকে তাড়িয়েছো। আজ আমার মেয়ে রাজপুত্রের বউ হয়েছে। শোনো, কালো বলে কাউকে অবহেলা করতে নেই। তোমাদের মতো খারাপ পাখিদের সাথে বনে না থাকাই ভালো।
তাই তো বন ছেড়ে চলে যাচ্ছি। এই বলে সবাই চলে যায় আর বনের পাখিরা আফসোস করতে থাকে। টোনা, এই টোনা, বলি কোথায় যাচ্ছ শুনি? কোথায় আর যাব, টুনি দেখছো তো কাজে যাচ্ছি। সে তো আমিও জানি যে তুমি কাজে যাচ্ছ, কিন্তু রান্না বান্না কে করবে শুনি? আমি তোমার 12 ছানাকে সামলাতে অতিষ্ঠ হয়ে গেছি। ওদের গোসল করে দেওয়া, কাপড় পরিষ্কার করে দেওয়া, ঘুম পাড়ানো, এগুলো বুঝি করতে হয় না? রোজ রোজ তোমাকে এত রান্না করে দিতে পারবো না আমি টুনি। তোমাকে যে পরিমাণ রোজ রান্না করে দেই, সেই রান্না যদি আমি রেস্টুরেন্টে বিক্রি করতাম তাহলে তো কোটিপতি হয়ে যেতাম। তার মানে তুমি রান্না করবে না, তাই তো? তবে আজ থেকে তোমার ভাত খাওয়া বন্ধ, এই বলে দিলাম। তুমি কোনো খাবার পাবে না। না না টুনি, আমি রান্না করছি, তাও তুমি আমার খাবার বন্ধ করে দিও না। এসব বলে টোনা তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর রান্না শেষ করে। এরপর অফিসে চলে যায় আর টুনি এইদিকে ওর 12 ছানাকে সামলাতে থাকে। এভাবেই দিন কাটছিল। টোনা, এই টোনা, তাড়াতাড়ি রান্নাঘরে যাও তো, আমি ভাত উঠিয়েছি। মনে হয় পোড়া লেগে গেছে, যাও যাও। টুনির কথায় টোনা তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে টুনি কোনো ভাতই ওঠায়নি। এই টুনিটা মিথ্যে বলে আমাকে রান্নাঘরে পাঠিয়েছে, আমি বেশ বুঝতে পারছি এখন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলেই রান্নাঘরে পাঠিয়েছি। ভাবলাম যদি তুমি রান্না করতে ভুলে যাও তখন কি হবে, তাই তো ইচ্ছে করে তোমাকে রান্নাঘরে পাঠিয়েছি। ভালো করেছি না বলো তো? টুনি, রোজ আমার অফিসে যেতে দেরি হয়, এভাবেই চলতে থাকলে তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। তাহলে তো ভালোই হবে, তখন দুজন মিলে 12 ছানাকে সামলাবো। তোমার সাথে কথা বলাই আমার ভুল, এর থেকে কাজ করি। এসব বলে টোনা রান্না করে অফিসে চলে যায়। টোনা টুনির 12 ছানাকে দেখে জঙ্গলের সব পাখিরা অনেক হাসাহাসি করত, কিন্তু ওরা দুজন এসব কোনো কথা কানেই নিত না। টুনি বৌদি, ও টুনি বৌদি, তোমার ছানারা কোথায় গো? ওদের তো দেখছি না। আচ্ছা বৌদি, তোমার কতগুলো ছানা গো? অনেকগুলো ছানা, দেখে তো মনে হয় ক্রিকেটের টিম বানিয়েছো। আপনার এত হাসি পাচ্ছে কেন বলুন তো বৌদি? আমার 12টা ছানা, আর আমরা আমাদের ছানাকে নিয়ে অনেক খুশিতেই আছি। আপনার মাথা ব্যথা কেন সেটাই তো বুঝতে পারছি না। সে কি বৌদি, 12টা ছানা? হায় হায়, এতগুলো ছানা কি করে হলো বৌদি? কতদিনে ছোট বড় ওরা, দেখে তো মনে হয় 12 ছানাই একই বয়সের। এ কি করে সম্ভব? না না, আমার সব ছানাই একই বয়সের হবে। এই ধরুন 10-12 দিনের ছোট বড় এরা। এসব বলে টুনি মনে মনে অনেক হাসতে থাকে আর সুখী পায়রা মনে মনে ভাবতে থাকে, সে কি, এ আবার কি করে সম্ভব রে বাবা? পাখিদের ছানা তো 1 মাস পর পর হয়, তাহলে এই টুনির ছানা 10-12 দিন পর পর কি করে হলো? না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। এসব ভাবতে ভাবতে সুখী পায়রা সেখান থেকে চলে যায় আর সুখী পায়রার এমন মুখ দেখে টুনি খিলখিল করে হাসতে থাকে। এই বৌদি মাথা একদম ঘুরিয়ে দিয়েছে, কি মজা যে লাগছে। এবার বুঝবে। টুনি এসব ভাবতে ভাবতে সেখানে টোনা 12 ছানাকে স্কুল থেকে নিয়ে আসে। এই তো এসেছে আমার ছানারা, দেখে মনে হচ্ছে 12 ছানা নিয়ে আমার স্বামী ফুটবল খেলতে গিয়েছিল আর ফুটবল টিম নিয়ে এসেছে। হ্যাঁ টুনি, তবে আমি যদি ফুটবল টিম নিয়ে আসি তাহলে তুমি কি খেলার আম্পায়ার নাকি? যদি মনে করো তবে তাই। টুনি, তোমার আগেকার কথা মনে আছে? তুমি যে সব সময় কান্না করতে বাচ্চাদের জন্য। এসব বলে টোনা আর টুনি তাদের অতীতে ফিরে যায়। কি হয়েছে টুনি, তুমি কাঁদছো কেন? টোনা, আজ বছর হলো আমাদের বিয়ে হবার, কিন্তু এখনো কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। আমাদের কি কোনো বাচ্চা কাচ্চা হবে না? কেঁদো না টুনি, কেঁদো না, একদিন সব ঠিক হয়ে যাবে।
দেখবে আমাদের ঠিক বাচ্চা হবে, আমরাও বাচ্চার বাবা মা হব। টোনা আর টুনির বিয়ের পর হিমছড়ি জঙ্গলে বাস করত। টোনা আর টুনির বিয়ে হয়েছে 5 বছর হলো, কিন্তু ওরা এখনো সন্তানের মুখ দেখতে পারেনি। এজন্য টুনি সব সময় কাঁদতো। টুনি, ও টুনি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে জানো। সামনের মাসের 12 তারিখেই ওর বিয়ে। তাই নাকি মাসিমা? সে তো অনেক ভালো খবর। তবে শালুকে একবার আমার কাছে পাঠাবেন, আমি নিজে ওর থেকে নিমন্ত্রণ নিব। না টুনি, তুমি আমার মেয়ের বিয়েতে আসবে না, আর আমরা তোমাকে নিমন্ত্রণও করব না। এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে তোমাদের, এখনো তোমাদের কোনো ছানাপোনা হয়নি। তুমি বড়ই অলক্ষী। তুমি আমার মেয়ের বিয়েতে আসলে আমার মেয়ের অমঙ্গলই হবে, বুঝতে পেরেছো তুমি? এসব বলে শালিক সেখান থেকে চলে যায়। আর শালিকের কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে। ঠিক তখনই টোনা সেখানে আসে। আর টুনির কাছে কান্নার কারণ জানতে চাইলে টুনি সব কথা খুলে বলে। টুনি, তুমি একদম কেঁদো না। টুনি, জঙ্গলে তো অনেক এতিমখানা আছে, যেখানে কত ছানা বাবা মা ছাড়া কষ্ট করে দিন কাটাচ্ছে। চলো আমরা সেখান থেকেই না হয় একটি ছানা দত্তক নিব। তুমি ঠিক কথাই বলেছো, চলো। আমাদের তো কোনো বাচ্চা হবে না, আমরা এতিমখানা থেকেই একটা ছানা নিয়ে আসি। টোনা টুনি খুব খুশি ছিল। তারপর তারা পরের দিনে একটি এতিমখানায় যায় সন্তান দত্তক নেওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখে সেখানে 12টি ছানা একই বয়সের, বাবা মা ছাড়া অনেক কষ্ট করে বড় হচ্ছে। এসব দেখে টোনা টুনির অনেক কষ্ট হয়, আর ওরা 12টি ছানাকেই দত্তক নেয়। অতীতের কথা এসব ভাবতে ভাবতেই ওরা বাস্তবে ফিরে আসে। এমনই সময় সুখী পায়রা পুলিশকে সাথে নিয়ে তাদের বাড়িতে আসে। এই দেখুন পুলিশ দাদা, এই টোনা টুনি 12টি ছানাকে চুরি করে নিয়ে এসে এই জঙ্গলে বসবাস করছে। কারণ এরা এই 12 ছানার বয়সটাও ঠিকভাবে বলতে পারে না। টোনা, এই যে এই পায়রা কি ঠিক কথা বলছে? কই ছানারা কই দেখি, সত্যি করে বলুন সব। আপনারা নাকি ঠিক করে ছানাদের বয়সটাও জানেন না। নিজের ছানার বয়স কেউ না জানে, এটা হতে পারে? তারপর টোনা টুনি আর চুপ করে থাকতে পারে না। তারপর তারা অতীতের সব ঘটনা বলে, যে কিভাবে তারা এই 12 ছানাকে দত্তক নিয়ে এসেছে। সত্যি টোনা, আপনারা অনেক মহৎ কাজ করেছেন। আপনাদের তুলনা হয় না, আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। টোনা টুনি, আমাকেও তোমরা ক্ষমা করে দাও। আমি পুলিশ ডেকে এনে অনেক বড় ভুল করেছি। আসলে আমি টুনির কাছে ওই দিনের কথাটা শুনে কিছুই বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম তোমরা এই 12 ছানাকে চুরি করে এনেছো, তাই এমন ভুল করেছি। তোমরা আমায় ক্ষমা করে দাও। এরপর সুখী পায়রা যা সেখান থেকে চলে যায়। তোমরা যে এই ঘন সুন্দর বনটা দেখতে পাচ্ছ, এটার নাম ফুলপুর বন। এখানে নানা রকমের পাখিরা বসবাস করে। এই বনে বাসা বুনেছে টোনা ও টুনি পাখি। তারা তাদের একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। মেয়েকে নিয়ে টোনা টুনির সংসার বেশ ভালোই কাটছিল। টুনি দেখো, আজ বাজার থেকে কত বড় একটা মাছ এনেছি। কতদিন হলো ভালো কিছু খাওয়া হয় না। মা টুনটুন, বড় মাছ দেখে তুইও অনেক খুশি হয়েছিস, তাই না মা? হ্যাঁ বাবা, সত্যি আমি অনেক খুশি হয়েছি। ইস, বড় মাছ দেখেই তো আমার খিদে পেয়ে গেল বাবা। মা, ও মা, তুমি তাড়াতাড়ি মাছ রান্না করে আমাকে আগে খেতে দাও না মা। সে না হয় খাবি মা, কিন্তু আমাকে তো রান্না করতে হবে নাকি? আর আমি যে রান্না করব, ঘরে কি কোনো কাঠখড়ি আছে নাকি? তাই বলছি তোরা বাবা মেয়ে বাসায় থাক, আমি এক্ষুনি গিয়ে কিছু কাঠখড়ি জোগাড় করে আনছি, কেমন? এ কথা বলে টুনি সেখান থেকে উড়ে যায় আর এদিক ওদিক কিছু কাঠখড়ি জোগাড় করে, আর সেসব নিয়ে বাসায় ফিরে আসে আর মাছটা রান্না করতে থাকে। টুনি যখন রান্না করছিল তখন সেই কাঠখড়িগুলো পুড়ে অনেক ধোঁয়া হতে থাকে, আর সেই ধোঁয়াতেই টুনি রান্না করত। আর রান্না করা হলে তারা অনেক মজা করে মাছ দিয়ে ভাত খায়। এভাবেই টুনি প্রতিদিন কাঠখড়ি দিয়ে ধোঁয়ার মাঝে অনেক কষ্টে রান্না করত।
আর এভাবে রান্না করতে করতে ধোয়ার কারণে সে ভীষণ অসুস্থ হয়ে যায়। আর একদিন ধোয়াতে রান্না করতে করতে টুনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে টুনটুন চলে আসে। মা, ও মা, তোমার কি হয়েছে মা? তুমি রান্নাঘরে পড়ে আছো কেন? কথা বলো না মা। ও মা, বাবা, ও বাবা, তাড়াতাড়ি এদিকে এসে দেখো, মার কি জানি হয়েছে। টুনটুনের এমন চিৎকার শুনে টোনা তাড়াতাড়ি সেখানে আসে। সে কি, হঠাৎ টুনির কি হলো? আগে তো ভালোই ছিল। টুনি, ও টুনি, ওঠো না গো। আর এক মুহূর্ত দেরি করা যাবে না রে মা। চল মা, আমরা এক্ষুনি উল্লুপেচার হাসপাতালে তোর মাকে নিয়ে যাই। এরপর টোনা আর টুনটুন তাড়াতাড়ি করে টুনিকে উল্লুপেচার হাসপাতালে নিয়ে যায়। আর টুনিকে পরীক্ষা করার পর উল্লুপেঁচা বলে, আসলে টোনা, অতিরিক্ত ধোঁয়াতে রান্না করার জন্য টুনির এমন অবস্থা হয়েছে। টুনিকে আর একদম ধোঁয়ার কাছে যেতে দেওয়া যাবে না। যতটা সম্ভব ধোঁয়া থেকে দূরে রাখতে হবে। কাঠখড়ি ধোঁয়াতে রান্না করার ফলে শ্বাসরুদ্ধ হয়েই অনেকেই এভাবে মারা যায়। তাই তোমরা টুনিকেও অনেক সাবধানে রেখো টোনা। আপনি একদম চিন্তা করবেন না, আমি আজ থেকে রান্না করব। এবার তাহলে আমরা আসি। এরপর তারা তিনজনই বাসায় চলে যায়। আর টোনা টুনিকে বলে, টুনি, আজ থেকে তুমি একদম রান্নাঘরে যাবে না, বুঝেছো? এখন থেকে আমি রান্না করব, তুমি শুধু বিশ্রাম নিবে। আমি চাই না আবার রান্না করতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক। টোনার এমন কথা শুনে টুনি আর কিছুই বলে না। আর সেদিন থেকে টোনা বাসার সমস্ত রান্না করত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা কাজ শেষ করে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎই পেছন থেকে একটা গাড়ি এসে টোনাকে ধাক্কা দেয়। আর সেই ধাক্কাতে টোনা সেখানেই মারা যায়। এইদিকে ছোট্ট টুনটুন তার বাবা আসার অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই সেখানে সুখী পায়রা টোনার মৃতদেহ নিয়ে আসে। সে কি মাসি, আমার বাবার কি হয়েছে? বাবার মাথা থেকে রক্ত ঝরছে কেন? কি হয়েছে বাবার? আসলে টুনটুন, তোমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, তখন টোনার মৃতদেহ দেখে আর দেরি না করে তোমাদের বাসায় চলে এলাম। কেঁদো না টুনটুন, কেঁদো না। তাড়াতাড়ি করে তোমার বাবার সৎকারের ব্যবস্থা করো। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর ছোট্ট টুনটুন কাঁদতে কাঁদতে টোনার সৎকার করায়। এভাবে কিছু সময় পার হয়ে যায়। মা, ও মা, বাবা তো আমাদের ছেড়ে চলে গেল মা। এখন আমাদের সংসার কি করে চলবে মা? এমনিতেই অনেক কষ্ট করে বাবা সংসার চালাতো, এখন তো আর কোনো উপায় নেই। আমার যে এখন অনেক খিদে পেয়েছে মা। কি আর বলবো টুনটুন মা, ঈশ্বর যা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। আমাদের এখন না খেয়ে মরতে হবে রে মা। আমি যে অসুস্থ, আমি তো বিছানা ছেড়ে উঠতেও পারবো না। মায়ের মুখে এসব কথা শুনে টুনটুন কাঁদতে কাঁদতে বাসার বাইরে চলে যায়। আর আশেপাশে অনেক খাবার খোঁজে, কিন্তু কোথাও কোনো খাবার পায় না। তখন টুনটুন ভিক্ষে করার সিদ্ধান্ত নেয়। আর সেই দিন থেকে ভিক্ষে করতে থাকে। সারা দিন ভিক্ষে করে টুনটুন যেটুকু খাবার পায় সেইটুকু মামে ভাগ করে খেত। এভাবেই ভিক্ষে করে টুনটুন তাদের সংসার চালাতো। উফ, সেই কখন বেরিয়েছি, কিন্তু আজ কেউ আমাকে কোনো সাহায্য করছে না। এদিকে যে খিদের জ্বালা পেটটা কেমন যেন করছে। না, এভাবে বসে থাকলে হবে না। আজ কোনো খাবার না পেলে যে মাকেও না খেয়ে থাকতে হবে। আর হঠাৎই সে একটা ডাস্টবিনের কাছে যায় আর দেখে সেখানে অনেকগুলো পচা বাসি খাবার পড়ে আছে। তখন টুনটুন সেই পচা বাসি খাবারগুলো খেতে থাকে। আর তার একটু পরেই সেখানে এক জাদুকর কালো কাক আসে, যার টুনটুনকে দেখে অনেক মায়া হয়। সে কি ছোট পাখি, তুমি এখানে পড়ে থাকা পচা বাসি খাবারগুলো কেন খাচ্ছ বলো তো? এতে তো তোমার শরীর খারাপ করতে পারে। কি আর করবো কাকু, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই।
আমার কি অনেক খিদে পেয়েছে, সেই সকাল থেকে আমি না খেয়ে আছি। কেন ছোট পাখি, তোমার কি বাবা মা নেই নাকি? আর তোমার বাসাটাই বা কোথায় বলো তো আমায়? এরপর ছোট্ট টুনটুন জাদুকর কালু কাককে তাদের ব্যাপারে সব কথা খুলে বলে। আর সব শুনে কালু কাকের অনেক মায়া হয়। তারপর কালু কাক তাদের বাসায় যেতে চায়, আর টুনটুন তাকে নিয়ে তাদের বাসায় যায়। আর সবটা দেখে তখন কালু কাক জাদু করে একটা গ্যাস সিলিন্ডার, একটা চুলা নিয়ে আসে, যা দেখে টুনি ও টুনটুন অনেক খুশি হয়। নাও টুনটুন, এই গ্যাস সিলিন্ডার আর এই চুলাটা নাও। আজ থেকে আর তোমাদের কাঠখড়ি ধোয়াতে পুড়ে রান্না করতে হবে না। তবে টুনটুন, এটা কোনো সাধারণ গ্যাস সিলিন্ডার নয়, এটা জাদুই গ্যাস সিলিন্ডার। এই চুলাটার ওপরে যদি তুমি খালি কোনো হাঁড়ি দাও, তাহলে দেখবে সেই হাঁড়ি ভর্তি খাবার চলে আসবে। আর এটা তুমি যতবার করবে ততবারই খাবার চলে আসবে। আশা করি এখন তোমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর টুনি আর টুনটুন কালু কাককে ধন্যবাদ জানায়। তখন কালু কাক সেখান থেকে চলে যায়। তখন টুনটুন কালু কাকের কথা মতো একটা হাঁড়ি এনে গ্যাস সিলিন্ডারের চুলায় দেয়, আর সাথে সাথে হাঁড়ি ভর্তি খাবার চলে আসে। সে কি, সত্যি তো হাঁড়ি ভর্তি খাবার চলে এলো। তবে ভালোই হলো, এখন থেকে আমাদের আর খাবারের কষ্ট করতে হবে না। আচ্ছা, কালু কাকু তো বললো বারবার হাঁড়ি বসালে বারবার খাবার আসবে, কিন্তু অত খাবার দিয়ে আমরা কি করব? আচ্ছা, আমরা যদি একটা রেস্টুরেন্ট দেই তাহলে কেমন হবে? এটা নিয়ে মায়ের সাথে পরিকল্পনা করি। এরপর টুনটুন রেস্টুরেন্ট দেওয়ার ব্যাপারে টুনির সাথে কথা বলে, আর টুনিও এতে রাজি হয়। তারপর তারা একটা রেস্টুরেন্ট দেয়, আর সেই গ্যাস সিলিন্ডারের সাহায্যে অনেক খাবার বিক্রি করে। খাবার অনেক সুস্বাদু হওয়ায় সব পাখিরা সেখানেই খেতে আসতো। এতে তাদের অনেক টাকা রোজগার হয়। তখন টুনটুন অসুস্থ টুনির চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে, আর সেই গ্যাস সিলিন্ডারের সাহায্যে সুখেই তারা দিন কাটাতে শুরু করে।